এই মিলনায়তনে উপস্থিত কুষ্টিয়া জেলার সমস্ত প্রিয় মুখগুলো, আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা, আমি এখানে আছি। আমার নাম কুতুবুদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আমি আহ্বায়কের দায়িত্বরত আছি। আমার সাথে এসছেন আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। আমরা মূলত এখানে এসছি ঠিক কোনো সাংবাদিক সম্মেলন বা ওই ধরনের কোনো অবয়ব সৃষ্টি করার জন্য। আমরা অনেকদিন থেকে মনে মনে ভাবতাম যে আমাদের যারা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, আমাদেরই সবাই, কেউ আমাদের সমবয়সী, কেউ আমাদের ভাইয়ের মতো বন্ধু, সাংবাদিক বন্ধুরা, মাঝে মাঝে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকেও কয়েকবার বলেছে যে আসেন একটু চা খেবার। আমরা এই সময়ের অভাবে বা নানান কারণে আমরা এটা আসতে পারি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, কুষ্টিয়া জেলার সামাজিক, রাজনৈতিক নানান রকম প্রেক্ষাপটে আমরা অনুভব করলাম যে চা খাওয়ার ছলে আমরা একটু সাংবাদিক ভাইদের সাথে একটু গল্প করে আসি, একটু মত বিনিময় করে আমরা কি ভাবি এখানকার রাজনীতি নিয়ে, এখানকার ব্যবসা বাণিজ্য নিয়ে, এখানকার সামাজিক প্রেক্ষাপট নিয়ে। এটা আমাদের ভাবনাগুলো একটু তাদের সাথে এক্সচেঞ্জ করি, তাদেরও একটা ভাবনার জগৎ থাকতে পারে, সেটা আমাদের একটু জানার দরকার। আর একটা দিক হচ্ছে যে খবর প্রকাশ, খবর সংগ্রহ বর্তমান এই জামানায় এটা হচ্ছে জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গিকভাবে এখন জড়িয়ে গেছে। অসংখ্য জনগোষ্ঠী, 18 কোটির উপরে মানুষ প্রতিনিয়ত আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের জেলায়, বিভিন্ন অঞ্চলে নানান রকম ঘটনার জন্ম হয় অসংখ্য, এবং সেটা আমাদের প্রকাশ্যেও আসে। আমরা এর মাধ্যমে এখানে যেমন সুষ্ঠু ধারা আছে, রাজনীতিতে যেমন সুষ্ঠু ধারা রাজনীতি আছে, অসুস্থ প্রতিযোগিতাও আছে। আমাদের দেশের এমন কোনো অর্গান নেই যে অর্গানের মধ্যে বিপরীতমুখী অবস্থানটা নেই। সেটা রাজনীতিতে, রাষ্ট্রে, সাংবাদিকতায়, অন্যান্য পেশায়, সব জায়গায় আছে। তাহলে এইরকম যেখানে দুইটা ধারা বিদ্যমান, সেই রকম একটা প্রেক্ষাপটে খুব সবাইকে সচেতন, সতর্কভাবে চলা অনেক ডিফিকাল্ট। এটা আরেকটু সহজ করে দেয় যদি আমাদের মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া থাকে, পারস্পরিক একটা জানাশোনা থাকে, ভাবের বিনিময় থাকে। আমরা মূলত এটাকে অনুভব করে আজকে এখানে এসেছি, আমরা একটু কথা বলি। উদাহরণস্বরূপই বলি যে যেমন কেমন ধরেন, রিপোর্ট তো এখন প্রত্যেক দৈনন্দিন কাজের সাথে হচ্ছে জড়িত। বিশেষ করে যারা রাজনীতি করে, যারা চাকরি বাকরি করে, তাদের প্রতি দৈনন্দিন যে কর্মকাণ্ড, সেটা খবর তৈরি হওয়ার জন্য যথেষ্ট সুযোগ সেখানে রয়ে গেছে। আমরা যারা রাজনীতির সাথে আছি, আমাদের প্রত্যেক দিনকার সাংগঠনিক কর্মকাণ্ড, সেই সাথে ব্যক্তিগত আচার আচরণ, খবর তৈরি হওয়ার মতো নানান সুযোগ রয়ে গেছে। এই সুযোগকে দুইভাবে আমরা কাজে লাগাতে পারি। এক হচ্ছে যে এটাকে সাংঘাতিকভাবে নেগেটিভ অ্যাপ্রোচে দেখে কারোর প্রতি সাংঘাতিকভাবে একটা তাকে ক্ষতিগ্রস্ত করা যায়। আবার এটা যদি আমরা একটু সহনশীল পর্যায়ে নিয়ে এসে আমরা পারস্পরিক একটা বোঝাপড়া করতে পারি, তাহলে এবার সেটা সমঝোতা বোঝাপড়া, অন্যায় করে বোঝাপড়া নামে ঠিক সেটা কিন্তু মিন করি না। আমরা এই সম্পর্কটা যদি তৈরি হয়, এরকম একটা আস্থা এবং বিশ্বাস, সম্মানের জায়গা যদি আমরা তৈরি করতে পারি, যে এখানকার প্রেসিডেন্ট সাহেব সে একটা সম্মানিত ব্যক্তি, তার সম্বন্ধে আমার কথাটা বলা, তার সম্বন্ধে কোনো জিনিস চাইলে সেটা সত্যতা বোঝার চেষ্টা করা, তারপরে সেটা বিশ্বাস করা, এই যে 3-4টে ধাপ, এই ধাপগুলো যদি আমাদের থাকে, তাহলে আমাদের সংকট অনেকটা কম থাকে। আমরা যারা সাংগঠনিক রাজনীতি করি, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যেও নানান কাহিনীর জন্ম হয়। সেই কাহিনীগুলা যৌক্তিক, অযৌক্তিক, এই দুইটার একটা বিষয় রয়ে গেছে। এখন অনেক সময় যৌক্তিক বিষয়গুলোকেও অযৌক্তিকভাবে উপস্থাপন করা যায়, আবার অযৌক্তিক বিষয়টাকেও যৌক্তিকভাবে উপস্থাপন করা যায়।
তা আমরা যদি নিজেদের মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক থাকে, তাহলে আমরা পারস্পরিক এক্সচেঞ্জ করতে পারি যে ভাই ঘটনা এই টাইপের, আপনার কি মনে হয় বা আপনার ব্যাখ্যাটাই কি। আমরা সন্তুষ্টজনক ব্যাখ্যা দিলে তাহলে একরকম নিউজ হতে পারে, আমরা যদি ভালো মতন তার সদুত্তর ব্যাখ্যা না দিতে পারি তাহলে তার একরকম নিউজ হতে পারে। তো ভালোভাবে আমরা মানে এক পেশে কোনো কিছু আমাদের তরফ থেকে কোনো আচরণ করবো সাংবাদিকদের প্রতি খারাপ একটা বই ধারণা নিয়ে যে মিস্টার এক্স সবসময় উল্টোপাল্টা লেখে, আমার ধারণার উপরে আর কি, কাজে ওর সাথে আমার আর সম্পর্ক রাখারও দরকার নেই, ওর প্রতি আমার বৈরী মনোভাব আমি পোষণ করি, এটা অনেকটা দূর হয়ে যাবে। আবার আমাদের সম্বন্ধেও যদি আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকে, আমাদের মধ্যে যদি কথাবার্তা চালু থাকে, তাহলে আপনারাও আমাদের যে কোনো বিষয়টা আগে হচ্ছে বন্ধুসুলভ দৃষ্টিতে দেখবেন, তারপরে সত্যতা অনুসন্ধানে যাবে। বর্তমানে রাষ্ট্রের আমরা আমাদের দাবি যে একটা অস্থিতিশীল একটা অবস্থা দেশে বিদ্যমান। আমরা মনে করি গভর্নমেন্ট স্টেবল না, অর্থাৎ স্থিতিশীল কোনো সরকার এটা না। অনেক কিছু কন্ট্রোল করা, কাভার করা, অ্যাড্রেস করার সক্ষমতা তাদের কতখানি আছে আমরা সন্দিহান। কারণ রাজনীতি সচেতন, এই দেশের সমাজ ব্যবস্থা এইসব বুঝে রাষ্ট্র পরিচালনার যে সক্ষমতা থাকার দরকার, যে লোকগুলা সেখানে আছে, বাংলাদেশের কেউই বিশ্বাস করতে চায় না যে সেই লোকগুলার সেই সক্ষমতা আছে। তারপরেও তো আমাদের চলতে হবে। এই চলার মধ্যে নানান ঘটনার জন্ম হচ্ছে, যেটা কন্ট্রোল করার দায়িত্ব যাদের যাদের ছিল, যে সমস্ত স্টেক হোল্ডাররা এর সাথে জড়িত, সেই জায়গাগুলো আমাদের কাছে মনে হয় যে অনেক দুর্বল। এখানে প্রতিনিয়তই দখলবাজির একটা বিষয় আছে, চাঁদাবাজির একটা বিষয় থাকে, টেন্ডারবাজি, নানান রকম সুবিধা নেওয়ার নানান ঘটনা কাহিনী আছে। তো এটা নিয়ে আমরা যেটা আপনাদের সাথে মত বিনিময় করতে চাই, সেটা হচ্ছে আমাদের দাবি বলতে অধিকার আর কি। আপনার যেহেতু আমরা একই জেলার মানুষ, একই এলাকার মানুষ, আমাদের এই শহরটা কিন্তু খুব বড় না, ছোট্ট একটা শহর। আবার যদি সামাজিকভাবে ভাবেন, আমাদের সমাজটা কিন্তু ইনক্লুসিভ, অত্যন্ত মানে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ। যদিও বিগত এই জামানাটায় আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু নষ্ট করা হয়েছে। আমাদের মধ্যে যে সামাজিক সম্প্রীতি নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি আর ধর্মীয় সংগঠনগুলি যে পারস্পরিক সহাবস্থান ছিল, বিগত ব্যবস্থাপনার কারণে সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এক বাড়ির ছেলে আরেক বাড়ির ছেলের সাথে কথা বলে না, এটা তৈরি করা হয়েছে। এরপরও এখনও কিন্তু আমাদের এই সমাজটা অনেকটা ইনক্লুসিভ। এরকম একটা ছোট্ট শহর, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সমাজে আমরা বাস করে আমরা কেন পরস্পরের উপর অবিশ্বাস রাখবো? এখানে আমি এসছি, আমার জাকির সাহেব আছে, উনি কথা বলবেন। ধরেন আমার বাংলাদেশে তো এখন একটা হটস্পট, রাজনৈতিক সংগঠনগুলো কে কি করছে, এটা এখন বাংলাদেশের একটা অন্যতম খবর হিসাবে পরিগণিত হচ্ছে। প্রতিনিয়তই আপনি দেখবেন নানান কাহিনীর সৃষ্টি হচ্ছে। তা কুষ্টিয়াও তো তার বাইরে। আমরা এখানে যেমন মেন স্ট্রিম মিডিয়া আছে, অনলাইন ভিত্তিক মিডিয়া আছে, অ্যাক্টিভিস্টরা আছে, প্রত্যেকেই স্বাধীন, যার যার মতন লেখেন। এ নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি নেই বা কোনো বিপত্তিরও আমরা কারণ ঘটাতে এই মানসিকতাও নেই। কিন্তু এই বিষয়গুলো আমাদের মাঝে মাঝে একটু পীড়া দেয়, যে আমাদের আচরণের কারণে কেউ সংক্ষুব্ধ হচ্ছে কিনা, এটা আমার জানার দরকার আমাদের। বা আমরা কেন কমিউনিকেশন গ্যাপটা হয়ে যাচ্ছে, আমাদের এই বার্তাটা দেওয়ার জন্য আর কথাটা বলার জন্য আসে। আমরা যেটা বলতে চাই সেটা, ধরেন আমরা একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটা বিএনপি বড় সংগঠন। কুষ্টিয়া তো মার্শাল্লাহ আমাদের সাংগঠনিক ব্যক্তি বা তার পরিধি একেবারে নেহাত আহামরিক কিছু দাবি করবো না, তবে নেহাত ছোটোখাটো কিছু না। অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রামগঞ্জ, পাড়া, মহল্লায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। 5 তারিখের পরে প্রত্যেকেরই মাইন্ডসেট একটু পরিবর্তন হয়েছে। যারা আমরা বিরোধী রাজনীতির সাথে ছিলাম, আমাদের মাইন্ডের মধ্যে অনেকের ভিতরে আমাদের কাজ করে যে আমরা একটা বিরাট কিছু অর্জন করেছি, অনেক কিছু আমরা অধিকার ভোগ করি, বা অধিকার আমরা, আমাদের জন্য এটাই অধিকার যে কোনো কিছু করা বা যে কোনো কিছু দাবি করা, এই মাইন্ডসেটটা আছে। এর মধ্যে থেকে যেটা গ্রহণযোগ্য সেই পর্যায়ে নিয়ে আসার জন্য একটা সময় দরকার, সেই সময়টা এখনো পার হয়নি। আমরা যে শব্দটা বলি ফাঁসিবাদ, সেই ফাঁসিবাদের মুষ্টিমেয় কিছু মানুষজন হয়তো দেশ ছেড়ে গেছেন, কিছু মানুষ হয়তো জেলে আছে,
কিন্তু এই সমাজে তো তারা বিদ্যমান, তারা বিচরণ করছে। হয় তারা আপনার ভাইস্তে, আমার ভাইস্তে, বা আমার কোনো স্বজন অথবা আমার প্রতিবেশী, তারাও কিন্তু এখানে অবস্থান করছে। তাহলে এই যে সমাজের নিষেধ চলা, মিক্সিং হওয়া, একে অপরের কাছে সুযোগ দিচ্ছে, এই দুর্বৃত্তদের সাথে কেউ আমরা হয়তো জড়াই পড়ছি, অথবা দুর্বৃত্তরা আমাদের ঘাড়ের উপরে আসছে, এইসব নিয়ে একটা নানান রকম মেরুকরণ আছে সমাজে। আমরা যেটা বলতে চাই, ধরেন আমাদের দল অসংখ্য নেতাকর্মী যেহেতু আছে, তাদের বিরুদ্ধে ধরেন দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী বা আনডিউ ফ্যাসিলিটিস নেওয়ার যে সমস্ত বিষয়গুলো থাকে, বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়নমূলক প্রতিষ্ঠান, এরকম যদি কোনো কিছু থাকে, আমরা আপনাদের সাথে এই মত বিনিময়টাই করতে চাই। আপনারা নিউজ করার আগে, যেহেতু আমরা ছোট্ট জায়গায় একসাথে বাস করি, আমি প্রথমে শব্দটা বলে নিয়েছি, এই কারণে অধিকারকে একটু বেশি কথা বলার, অন্তত আমরা এক্সপ্রেস করতে পারি যে ভাই মিস্টার অমক, আমরা শুনলাম যে এরকম একটা ঘটনা, আপনারা দলগতভাবে এটা সত্যতা দেখেন, আমরা এটা দেখছি, যদি সত্যি হয় নিবৃত্ত করেন, না হলে কিন্তু আমরা আমাদের সত্য পলক সবসময় যেভাবে চালু থাকে আমাদের চালু, এরকম একটা এক্সচেঞ্জ আমাদের মধ্যে যদি থাকে। আমরা যদি দেখি যে না, অন্যায়ভাবে আমাদের এক সাংবাদিক বন্ধু কিছু করছে, আমরা মনে মনে খেপি না যে আমরা তার সাথে কথা বলতে পারি, নেতাদের সাথে কথা বলতে পারি যে ভাই দেখেন আপনার ওই রিপোর্টারটা এরকম একটা কাজ করছে, এটা কিন্তু ঠিক না, আপনারা একটু দেখেন। সেটা যদি মিথ্যে হয় তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিকার হয়ে যাচ্ছে, সত্যি হলে হয় সংশোধন হবে, না হলে একটা স্বাভাবিক নিয়মে চলবে। সেম থিং আমি এবং জাকির সাহেব, আমরা যে দুইজন দায়িত্বে আছি কুষ্টিয়ার, আমরা বড়, আমি তো ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো জনপ্রতিনিধিও ছিলাম না, এমন আহামরি কোনো পজিশনও আমার না, আমি সাবেক এমপি না, সাবেক চেয়ারম্যান না, অনেক কিছুই না, জাস্ট একটা আমার সাংগঠনিক শুধু পরিচয়, আমি কুষ্টিয়ার জেলা বিএনপিটা হবে। সেই হিসাবে তো এটা সঙ্গত কারণে সবাই ভাববে যে আমি অভিভাবক, যেহেতু আমি প্রধান ব্যক্তি এখানকার। আমার নিজের সম্বন্ধেও বা জাকির সাহেব সম্বন্ধেও যদি কখনো কোনো কথা শোনা যায়, তাহলে আমি তো এই এলাকারই সন্তান, তাই না? আমি এই জাতীয়তাবাদী ছাত্র দল ৭৯ সালের এই দল গঠনের পরে আমি কিন্তু বিএনপিতে যোগ করি, আমাদের মেহেদী ভাইদের সাথে তার হাত ধরে। পরে আমি ছাত্র দল করি কুষ্টিয়ায়, জেলা বিএনপি, জেলা ছাত্র দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে। তাহলে আমি ৯২ সাল পর্যন্ত আমি ছাত্র রাজনীতির সাথে ছিলাম। ৯২ থেকে ২০২৪ পর্যন্ত আমি কুষ্টিয়া পৌর বিএনপির একাধারে হয় প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই দায়িত্বগুলো পালন করেছি। এখন আমি আহ্বায়কের দায়িত্ব পালন করছি। তাহলে আমার সম্বন্ধে একেবারে কিছুই জানেন না কেউ, এটা তো না। তাহলে আমার সামাজিক অবস্থা, আমার অর্থনৈতিক অবস্থা, আমার পারিবারিক কৃষ্টি, কালচার, আমার নিজের চালচলন, এইটার সাথে যদি অসঙ্গতিপূর্ণ কোনো কিছু আপনাদের কাছে পরিলক্ষিত হয়, তাহলে এই দাবিটুকুই পরিবন্ধী হিসাবে, ভাই হিসাবে, যে তাহলে আমার সাথে বলতে হবে যে প্রথমে আপনার সম্বন্ধে তো অনেক কিছু ভালো জানি, আপনার এই জায়গায় অমুক কথাটা শুনলাম, এই ব্যাপারটা আপনি নিজেই নিজের আত্মোপলব্ধিতে আগে ইনকোয়ারি করেন, আমরাও এটা দেখি, যদি এটা সত্যি কিছু ঘটে প্রতিকার করার মতো, তাহলে সেটার পথে হাঁটবো, আর না হলে অসত্য হলে তার থেকে আমি মুক্ত পাবো। আমাদেরও এই সুরক্ষাটা চাই, এবং আমার জাকির সাহেবের ক্ষেত্রেও তাই। এই কারণে আমরা যেমন একটা অভিযোগ বক্স এখানে উপস্থাপন করতে চাচ্ছি, অনেকে সাহস পায় না কথা বলে, এখানে সেটা করলো, সাংবাদিক ভাইরাও দেখলো, একটা লোক কাগজ লিখে দিয়ে গেলি তো সেটাই সর্বসর্ব না, এটার আবার অথেন্টিকিটির প্রশ্ন আছে, যাচাই বাছাই প্রশ্ন আছে, সেগুলো তো পরের প্রশ্ন। তা আমি অনেক নাতি দীর্ঘ কথা বললাম। মূলত এই যে আমি আমার আর একটা দোষ আমি স্বীকার করি না, আমি আপনাদের সাথে আসলে উঠা বসাটা আমার অনেক কম, ব্যক্তিগতভাবে একটু সম্পর্ক আছে, কম হলে পারো বৈরিতা কারোর সাথে নেই। আমি যে ডাবলুরা আছে বহুল, আমার সাথে জীবনে কোনোদিন কিন্তু কোনো বৈরী সম্পর্ক কারোরই হোক, সে যে ঘরনারই হোক আর যে তরিকারই হোক। আর আমি নিজেও একটু এই ব্যাপারে যাই বলেন না কেন, আমি একটু কেন যেন দূরে দূরে থেকে থেকে এই অভ্যেসটা হয়ে গেছে। এখন আর একটু কাছে আসতে চাই, যেহেতু দায়িত্ব গাড়ির উপরে আছে, তো এতদিন যে প্যাটার্নে চলতাম আর একটু প্যাটার্নটা চেঞ্জ করে আপনাদের সাথে আর একটু নিবিড় হওয়ার প্রচেষ্টাটা আমি করবো আর কি, সেই চিন্তার মধ্যেই আছি। আমার কথা হচ্ছে এটাই মূল বার্তা, যেটা যে আমরা যাই করি না কেন, আমাদের সম্পর্ক আমরা এই সমাজের, আমাদের সম্পর্ক আমরা এই পাড়ারই কেউ না কেউ, এবং খুঁজতে গেলে দেখা যাবে যে আমার কোনো ভাইয়ের বন্ধুর ছেলে কেউ, অথবা আমার কোনো বন্ধুর ভাতিজা কেউ, অথবা আমার এক বন্ধুর আর এক বন্ধুর অমুক কেউ, এটাই প্রতিনিয়ত দেখা দেখি হচ্ছে। আমরা আর অনলাইন ভাইরা কিছু, আমি কিন্তু আনঅফিসিয়ালি বলি, অনলাইন ভাইরা
আমাদের মাঝে মাঝে অনেক কষ্ট দিচ্ছেন, অনেক রিপোর্ট করে ফেলেন। আসলে যার সাথে আমরা এই মানে সম্পৃক্ত না, একটু যদি যাচাই বাছাই করেন সবাই, আমার ধরেন আমার সম্বন্ধে হোক, যার সম্বন্ধে হতে, ভাই এইরকম একটা বিষয় একটু দেখেন তো, কারণ এইটুক তো সম্পর্ক আছে, তাই না, যে একটু জিজ্ঞেস করা কেন যাবে না। এইভাবে যদি আমরা একটু চলতে পারি, আমরা সেই দাবি নিয়ে এসেছি। মাশাআল্লাহ, আমরা মনে হয় একটা সুন্দর পরিবেশ, যেমন সত্য উদ্ঘাটন করার ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো, আবার মিথ্যা জিনিসটা যাতে সত্য হিসাবে প্রতিষ্ঠা না পাই, সেটাও আমরা সবাই মিলে যৌথভাবে আমরা এই কাজ করে কুষ্টিয়ার একটা শৃঙ্খলার মধ্যে রাখা যায় কিনা, সেটাই আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য এবং আমাদের এটাই বার্তা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সংগ্রামের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের আহ্বায়ক সাহেব ইতিমধ্যেই আমাদের আসার বা আজকের এই বসার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন। আমি কয়েকটা কথা এর সাথে যোগ করতে চাই। আপনারা জানেন যে 5 তারিখের পরিবর্তিত পরিস্থিতির পরে আমরা এই কুষ্টিয়া জেলা বিএনপি পুনর্গঠনের দায়িত্ব পেয়েছি এবং এই দায়িত্ব পাওয়ার পরে আমরা বেশ কয়েকবার ফর্মালি ইনফর্মালি আপনাদের সাথে কথাবার্তা বলেছি। আপনারা আমাদের ইতিমধ্যে আমাদেরকে সহযোগিতা করে চলেছেন এবং আমরাও আমাদের যতটুকু সম্ভব আপনাদের সাথে আমরা আছি, একসাথে কাজ করছি। আমরা সবাই জানি যে এখন মিডিয়া অলমোস্ট 2টা ভাগে বিভক্ত, একটা গণমাধ্যম আর একটা সমাজ মাধ্যম। গণমাধ্যমে যারা কাজ করি আমরা বা আপনারা যারা কাজ করেন, সবারই কিন্তু সমাজ মাধ্যমেও মোটামুটি বিচরণ আছে, কিন্তু গণমাধ্যমের একটা জবাবদিহিতা বা একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। কিন্তু আমরা জানি যে সমাজ মাধ্যমে সবাই কিন্তু ওই ধরনের অ্যাকাউন্টেবিলিটি বা ওই ধরনের দায়বদ্ধতা নিয়ে আমরা কেউই কাজ করি না। এবং আরেকটা বিষয় খুবই অ্যালার্মিং, এটা আমাদের মধ্যেও আছে, এই ফেক আইডির বিষয়। এই ফেক আইডি একজনের অনেকেরই, 1টা 2টা 3টা 4টা, অনেকেরই শুনেছি যে 20টা 25টা পর্যন্ত ফেক আইডি আছে। তা আমরা আসলে দেখা যায় যে সবার সাথে তো সবার সম্পর্ক, সবার কেমিস্ট্রি একরকমের থাকে না, অনেকের হয়তো একটু দূরত্ব থাকে বা কিছু থাকে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে কোনো বিষয়ে কোনো একটা ফেক আইডি দিয়ে কোনো একজন একটা স্পর্শকাতর বিষয়ে কোনো একটা বিষয় উত্থাপন করলো, এরপরে শুরু হয়ে যায় ওটা আপনার ওইটাকে বিভিন্নভাবে ভাইরাল করা, ওইটাকে বিভিন্নভাবে অ্যাটাচ করা, বিভিন্ন করা। এইটা আসলে মেইন স্ট্রিম যারা মিডিয়াতে আছেন বা গণমাধ্যমে আমি এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু সমাজ মাধ্যমের কিছু কিছু বিষয়ে বেশ এ ধরনের একটা বিতর্কিত বিষয় হয়ে আসছে। আপনারা জানেন যে আমরা এর আগেও বেশ কয়েকবার বলেছি যে আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু পরিষ্কার, আমরা এই শহরেরই এই এলাকারই মানুষ। আমাদের আহ্বায়ক সাহেব যেমন বললেন যে ওনার অতীত, ওনার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে, আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আপনারাও আমাদেরকে চেনেন। আমি কিন্তু এই কুষ্টিয়াতে 5 বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং একটা বৈরী পরিবেশে, এবং আমার পরেও কিন্তু একজন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। আপনারা সাক্ষী, আমার সেই 5 বছরে একটা অভিযোগ যে কোনো কাজের ব্যাপারে কিন্তু কেউ কোনোদিন উত্থাপন করতে পারে না। কিন্তু আমার পরের ব্যাপারে কি হলো, পরের 5 বছরে 1000 কোটি পর্যন্ত অভিযোগ উঠেছিল, সেটা কিন্তু আমরা করি নাই, তাদের সরকারের আমলে তাদের লোকই করেছে। এই জন্য আমরা এটা কথাটা এই জন্যই বললাম যে জবাবদিহিতার ব্যাপারে আমরা 100% ট্রান্সপারেন্ট। আমরা অথবা আমাদের কোনো লোক যদি যে কোনো ধরনের অন্যায়ের সাথে থাকে, সেটা অবশ্যই তার দায় তার ব্যক্তির, সেই ব্যক্তির। আমরা দলীয়ভাবে কখনোই এটাকে আমরা এনকারেজ করি না, কখনোই আমরা তার পাশে থাকি না, অতীতে ছিলাম না, ভবিষ্যতেও আমরা থাকবো না। এই ব্যাপারে আমরা দেশ, জাতি এবং আপনাদের কাছে 100% কমিটেড। তারপরে বললাম যে বিভিন্ন সময় বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটে, এটা ঘটতে পারে। আপনারা বিচার করার ক্ষেত্রে আমার মনে হয় এটা দেখবেন যে এটা দলীয় সাপোর্ট পাচ্ছে কিনা, বা দল এর সাথে জড়িত আছে কিনা, অথবা দলের প্রভাব বিস্তার করে এগুলো করা হচ্ছে কিনা। তা যদি না হয়, আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে একদম 100% ওই ব্যক্তির দায়। এবং এটা যদি আমাদের নলেজে আসে বা আপনারা যদি কোনোভাবে নিয়ে আসতে পারেন বা আমরা যদি যে কোনোভাবে এটা বুঝতে পারি, অবশ্যই সেটার ব্যবস্থা আমরা
অতীতেও করেছি, ভবিষ্যতেও করবো। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি ফেসবুক আমার আমার ভেরিফাইড আমার পেজে অ্যাকাউন্টে আমি একটা ওপেন চ্যালেঞ্জই দিয়েছি যে আপনারা এত কথা বলছেন এই অনৈতিক কাজ চাঁদাবাজি, এটা আপনারা বলেন কুষ্টিয়াতে কোথায় কোথায় কী হচ্ছে। আপনারা জানেন যে ওখানে প্রায় 1200-1300 কমেন্ট ওখানে আমি দেখেছি। বেশিরভাগ কমেন্ট আমি পড়েছি। এখানে বিএনপির কোনো নেতাকর্মীর নামে স্পেসিফিক্যালি কেউ কোনো অভিযোগ উত্থাপন করে নাই। অভিযোগগুলো কিসের? অভিযোগগুলো এসেছে বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বালিরঘাট, এগুলো নিয়ে, এবং এগুলো একটাও স্পেসিফিক না। এই টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড নিয়ে 5 তারিখের পরে বেশ কয়েকটা কাজের সাথে আমি জড়িত ছিলাম। আমি থানা পুলিশ পর্যন্ত পাঠিয়েছি, এবং তারা ওখানে যে কাজগুলো হয় ওখানে সবাই বলে যে ওখানে চাঁদাবাজি হয়, কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা টেম্পু বাস স্ট্যান্ডে একটা সমিতি আছে, যেভাবেই থাকে, এবং এই সমিতির সভাপতি সেক্রেটারি আছে, এবং সেখানে তারা 15 থেকে 15 টাকা 20 টাকা করে তারা একটা চাঁদা রাখে। আমরা ওইটাও বন্ধ করেছিলাম প্রশাসন দিয়ে। বন্ধ করার পরে যেটা হলো, পরের দিন 50-60 জন ওই টেম্পু চালক, অটো চালক থানায় আসলো। এসে তারা থানায় বসে আছে। বসে তারা ওসি সাহেবরে বলছে যে স্যার, আমাদের এখানে কেউ চাঁদা নেয় না, এই টাকাগুলো আমরা আমাদের একটা সমিতি আছে ওইখানে রাখি, ওখানে আমাদের সুবিধা অসুবিধা ওয়েলফেয়ারে আমরা ব্যবহার করি, এই টাকা যদি বন্ধ করেন আমরা গাড়ি টাড়ি চালাবো না, আমরা থানায় পর্যন্ত। ওসি সাহেব আমাকে ফোন করলেন যে কালকে কী করলেন, আমরা সব গেলাম, ওই সমস্ত বন্ধ করলাম, এখন থেকে সব বসে আছে। আমরা বিষয়টা কি বলছে যে তারা বলছে যে এটা কেউ চাঁদা নেয় না, আলাদা কোনো লোক না, আমাদের সমিতি আছে, আমাদের সেখানে সভাপতি সেক্রেটারি আছে, আমরা কিছু টাকা সেখানে রাখি। এবং দেখেন তারা যদি বলে তা আমাদের কি, এখানে যদি অভিযোগ স্পেসিফিক কেউ না আসে, মনে হয় না এটা ডিজার্ভ করা কিছু হবে, ওরা যেভাবে চলতে থাকে। এরপরে এই বালি মহল নিয়ে আমাদের অনেক অভিযোগ, বিভিন্ন ধরনের কথা আপনার মেইন স্ট্রিমও কিছু আসছে, মিডিয়াতেও আসছে, পেপারেও আসছে, টেলিভিশনেও আসছে। এটা নিয়ে আমরা খোঁজখবর নিয়েছি। আগে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট আমলে এখানে বেশ কিছু ইজারা ছিল, পরে সেগুলো বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে সরকারিভাবে এই বালি বহনগুলো নাকি সিস্টেম আছে ইজারা দেওয়ার। যে ইজারা যারা নেয়, কারা নেয়, এটা দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে আমরা কেউ এর সাথে জড়িত না। এবং কারা জড়িত, আপনারা যারা এখানে মেইন স্ট্রিম এবং যারা এখানে সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন। তবে আমরা খোঁজখবর যতটুকু নিয়েছি, এটা সরকারিভাবে ইজারা দেওয়া হয়। এবং কেউ যদি সরকারিভাবে ইজারা নিয়ে কোনো বালি উঠায়, তো সেটাতে আমাদের কি করার আছে? আমরা দলীয়ভাবে কি করতে পারি? আমরা তো সরকারও না, আমরা সরকার চালাইও না। আমরা খোঁজখবর নিয়েছি, ডিসি সাহেব জিজ্ঞেস করেছি আমরা যে ভাই এখানে বালি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বলছে ভাই বালি সরকারের রাজস্ব আসে এখানে আমরা আমাদের সমস্ত বিধি মেনে, নিয়ম মেনে আমরা ইজারা দিই। যারা ইজারা নেয় তারা তো বাড়ি তুলবেই। এটা নিয়ে বলে পেপারে আসলে আমরা কি করবো? আপনারা পেপারের সাথে কথা বলেন। আমরা এটা নিয়ে আমাদের দলীয়ভাবে এমন না যে আমরা বিএনপি কোনো জায়গায় বাড়ি তুলতেছে, বলেন, যদি বলেন আপনারা দেখাতে পারেন, আমরা ব্যবস্থা নেব। ব্যক্তিগতভাবে কেউ যদি এর সাথে জড়িত থাকে বা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে, সেটা আসলে আমাদের কোনো দায় হতে পারে না, এবং সেটা তো নিয়ম মেনে তারা করছে। অনিয়ম যদি কিছু হয় বলেন, আপনারা সেটা হাইলাইট করেন, প্রশাসনকে বলেন, আমরা সেটা তার সাথে থাকি। আমরা যদি সেটার সাথে না থাকি, আমরা যদি কোনো দুর্বৃত্তকে আমরা সাপোর্ট করি, কোনো অনৈতিক কাজ করি, তখন আপনারা আমাদেরকে বলেন। কিন্তু ওই একটা যে কোনো ইস্যু তুলে যে বালির অমুক হচ্ছে তমুক হচ্ছে, এর সাথে তো আমাদের আসলে কোনো দায় নেই। এরপরে অন্যান্য যে ইস্যুগুলো আছে, ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ কিছু করে, সেটা যদি দলীয় প্রভাব, তার যদি দলীয় পোস্ট পজিশন থাকে, আপনারা বলেন, অবশ্যই সেই ব্যবস্থা আমরা করব। আমরা বললাম তো যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা জানেন, আমাদের আহ্বায়কের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন। আমাদের ওই ধরনের কোনো ব্যবসাও নেই। আমরা কি ব্যবসা করি সেটা আপনারা জানেন। আর একটা ছোট্ট জিনিস বলতে চাই, 2014 সালে যখন উপজেলা চেয়ারম্যানের আমার হলফনামা জমা দিয়েছিলাম, সেই হলফনামা অনুসারে, প্রকৃত অর্থে কি জানি না, ওই হলফনামা অনুসারে আমি ছিলাম বাংলাদেশের সবচেয়ে বেশি সম্পদশালী উপজেলা চেয়ারম্যান। আপনাদের অনেকেই হয়তো এটা জানেন। এখন সেই রকম একজন আমাকে যদি আপনারা এখন ওই বিভিন্নভাবে ছোটোখাটো সমাজ মাধ্যমে কে কী বলবো এগুলো বলেন, এগুলো কি মানায়? আর আপনারা জানেন যে আমি কি ব্যবসা করি, আমি কি একদম 100% পরিষ্কার, আমার ট্যাক্স ফাইল 100% ক্লিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা কি করি না করি, কোথায় কি যাচ্ছি, সেই বিষয়গুলো তো আপনাদের কাছে পরিষ্কার। এই জন্য আমরা মনে হয় যে আমরা কি ভাবছি, আপনারা কি ভাবছেন, এগুলো এক্সচেঞ্জ করা দরকার। যার জন্যই কিন্তু আমরা এখানে আপনাদের সামনে এসেছি আজকে। এটা কিন্তু ফর্মাল কোনো প্রেস ব্রিফিং বা ফর্মাল কোনো মিটিং না। আমরা ইনফর্মালি, আমরা নিজেদের মধ্যে যদি আমাদের ওই সৌহার্দ্য, সম্প্রীতি, আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তাহলে আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আমরা কি চাই, আমরা কি অনুভব করছি, সেটা আপনাদের বুঝতে হবে। এই কুষ্টিয়ায় কারা রাজনীতি করছে, এই কুষ্টিয়ায় কারা ছিল, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কি চাই, আমরা কি চাই। আমি তো বললাম যে খুব বড় পোস্ট না থাকলে 5 বছর উপজেলা চেয়ারম্যান আমি দায়িত্ব পালন করেছি, উপজেলা চেয়ারম্যান হিসেবে, সেটা আপনাদের সামনেই আছে, আপনারা সেটা দেখেছেন। এই জন্য আমরা ওই ধরনের দুর্বৃত্তায়ন, ওই ধরনের অনৈতিক কাজ, ওই ধরনের
চাঁদাবাজি বলেন, যা কিছু বলেন, দলীয়ভাবে ব্যক্তিগতভাবে আমাদের যারা নীতি নির্ধারক বা দায়িত্বশীল ব্যক্তি আছে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এবং আমরা তো বলতেছি যে আপনারা যে কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা একদম সমূলে উৎপাদন করব। এবং ফেসবুকের ওই স্ট্যাটাসে পরে একটা বিষয় সামনে এসেছে যে তারা বলতে চায় যে ভাই আমি যে বলবো আমার নিরাপত্তা কি। এই বিষয়টা অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট, কারণ আমরা তো এখন নিরাপত্তা দেওয়ার মতো কেউ না। তারপরে আমরা অনুভব করলাম যারা কারোর যদি এরকম কোনো ইস্যু থাকে সেটা আসলে আমাদের জানা উচিত, শোনা উচিত। এই জন্য আপনাদের সাথে আমরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রেস ক্লাবে আমরা একটা অভিযোগ বক্স আজকে আমরা ওপেন করবো। যে কারোর যদি কোনো কথাবার্তা থাকে যে সে যেটা গোপনে বলতে চায় বা ব্যক্তিগতভাবে বলতে চায়, তাহলে সেই অভিযোগ বাক্সে ওনারা ফেলবেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা প্রতি সপ্তাহে আমরা সেই বক্সটা ওপেন করব। ওপেন করে আপনাদের সামনে খোলাখুলিভাবে সেটা আমরা যাচাই বাছাই করে কারোর যদি স্পেসিফিক কোনো বিষয় থাকে যেটার জন্য তার অসুবিধা হচ্ছে বা যেটার জন্য ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তার প্রতি অন্যায় করা হচ্ছে, তার প্রতি জুলুম করা হচ্ছে, আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সামনে আমরা প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেটা সমাধান করবো ইনশাআল্লাহ। আমরা আশা করি যে আপনারা আমাদের ইন্টেনশনটা বুঝতে পারছেন, কারণ আমরা কি বলতে চাই, কি আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই, আর কি ধরনের যন্ত্রণাও আমাদের মধ্যে আছে। বললাম যে আসলে মেন স্ট্রিম যে মিডিয়া সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে মাঝে মাঝে কিছু সমাজ মাধ্যমে অনেকেই কিছু করে, অথবা কেউ ফেক আইডির মাধ্যমে একটা ঘটনা একটা রেজ করলো, ওইটা নিয়ে শুরু হয়ে গেলো কথাবার্তা। তো এটা তো আমাদের কষ্ট হয়। আমরা তো চাচ্ছি যে 100% ট্রান্সপারেন্ট হইতে, স্বচ্ছতার সাথে আমরা দল পরিচালনা করতে, আমরা স্বচ্ছতার সাথে সমাজের যারা সুবিধা অসুবিধা আছে সেগুলো দেখাশোনা করার জন্য, এগুলো আমাদের ঐকান্তিক ইচ্ছা। আরেকটা জিনিস আমরা বলতে চাই, আপনারা জানেন যে আমরা দায়িত্ব পাওয়ার পরে দল পুনর্গঠন করার একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। এই কুষ্টিয়াতে বিভিন্ন সময়ে বিএনপির জন্মের পর থেকে কমিটি গঠন হয়েছে, দল পুনর্গঠন হয়েছে। এইবার আমরা যেটা করছি আমি মনে করি এটা একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আমরা একটা কাজ করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা দায়িত্ব পাওয়ার পরে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার লিস্ট করা হচ্ছে। এবং ভোটার লিস্ট কী করা হচ্ছে, যারা বিএনপি করে, যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে লিস্ট করা হচ্ছে। এটা যেমন পৌরসভাতে করা হচ্ছে, ঠিক একইভাবে উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডে ভোটার লিস্ট করা হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে হয়তো অনেকের প্রশ্ন আছে। একটা সিস্টেম নতুন যদি হয়, এটা কিন্তু আপনি 100% সুফল একবারে পাবেন না। বিএনপির লোকের লিস্ট করে ভোটার বানানো বলেন তো এর আগে হয়েছে কখন? এটা আমরা শুরু করেছি। এর আগে হ্যাঁ ভোটের মাধ্যমে কমিটি হয়েছে, সেটা কি হয়েছে? সাবজেক্ট কমিটি। সাবজেক্ট কমিটি মানে আপনার ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, তাদেরকে ভোটার বানায় আপনার নির্বাচন হয়েছে, কমিটি হয়েছে। কিন্তু আমরা কি করছি, আমরা আপনার ওয়ার্ডে যদি হয়, ওয়ার্ডে আমাদের একটা ওয়ার্ডে 80, 90, 100, 150 ভোটার হয়েছে, লিস্ট করা হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। এবং সেই লিস্ট করে আপনারা দেখেছেন যে এই 21টা ওয়ার্ডের, শহরের বেশিরভাগ ওয়ার্ডে কিন্তু সরাসরি গোপন ব্যালটে ভোট হয়েছে। এবং সেই ভোটের মাধ্যমে 71 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। এবং এই 21 × 71 ফাইনালি আমাদের পৌরর যে হলো, কমিটি হলো, সেখানে কিন্তু 1491 জন ভোট দিয়ে কমিটি করেছে। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপনারা জানেন যে কীভাবে কী হয়েছে। এবং আমরা যে মনে করি এটা কিন্তু স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে একটা ঘটনা হয়েছে। কারণ এখানে হ্যাঁ নির্বাচন কমিশনে আপনারা কথা বলতে পারেন, প্রসেস নিয়ে কথা বলতে পারেন। আচ্ছা এইটা কি বলেন, এটা কি কোনো জাতীয় নির্বাচন? এটা তো দলের মধ্যে নেতা নির্বাচন করে একটা প্রক্রিয়া মাত্র। আমরা এখানে একটা জিনিস নিশ্চিত করতে চেয়েছি, আমাদের ওই পর্যন্ত আমাদের প্রক্রিয়া। এখন কেউ যদি একটা ইন্টেনশন নিয়ে এটাকে বিতর্কিত করতে চায়, অনেক সুযোগ আছে করার। জাতীয় নির্বাচন নিয়েও তো অনেক কিছু করা যায় এবং হয়েছে। এবং এখানে আপনারা ওইটুকু দেখেন যে এখানে প্রার্থী সঠিকভাবে ভোট চাইতে পেরেছে কিনা, এবং প্রত্যেকটা ভোটার স্বচ্ছভাবে ভোট দিতে পেরেছে কিনা, এবং তারপরে ভোটটা সঠিকভাবে কাউন্ট হয়েছে কিনা, এবং তারপরে সবাই ওটা মেনে নিয়েছে কিনা। আপনি একদিন 2 দিন পরে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে আপনি এটা বিতর্ক করবেন, এটা তো দলেরই কি ভাব করতে থাকে না, এটা আপনার সিস্টেমটাকেই কি আপনার এটা সঠিকভাবে আপনি মূল্যায়ন করা যায়। আমি মনে করি এর মধ্যে স্বচ্ছতার কোনো অভাব ছিল না। কিন্তু বললাম এটা তো আর ওই রকম অর্গানাইজড আপনার নির্বাচন কমিশন না, এটা আমাদের দলেরই লোক। আমরা চেয়েছি যে না, সবাই যার যার মতামতটা গোপন ব্যালটের মাধ্যমে প্রকাশ করুন, এবং আমার মনে হয় এটা সঠিকভাবে হয়েছে। এবং আমাদের দলের মধ্যে একটা অনেক বড় দল, আমরা চাই সবাইকে অ্যাকোমোডেট করে, সবাইকে নিয়ে। আমরা এখানে কাউকে ছোট করে, কাউকে বড় করার জন্য বলছি না। সবাই আমাদের লোক, সবার কন্ট্রিবিউশন আমরা জানি, সবার যথেষ্ট ত্যাগ, ঘাম, শ্রম আছে। বিগত 17 বছরে যার যার অবস্থান থেকে এই দলের জন্য সবাই কাজ করেছি আমরা। তাছাড়া কিন্তু দল এই পর্যায়ে আসেনি। এই জন্য আমরা চাই সবাইকে মূল্যায়ন করতে, সবাইকে ঐক্যবদ্ধ করতে, সবাইকে নিয়ে এই কুষ্টিয়াকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ইন্টেনশন সেটাই। এই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই।
আমাদের সহযোগিতা করুন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা বলুন, আমরা বললাম 100% ট্রান্সপারেন্ট। কোনো ভুল থাকলে সেটা নিয়ে আমরা সংশোধন হতে চাই। যদি ভুল থাকে, আমরা তো ফেরেশতা না, ভুল হতে পারে, বিভিন্নভাবে ভুল হতে পারে, সেটা তো সমাধান আছে। কিন্তু কোনো বিষয় নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে বেশি এটাকে মানে ইন্টেনশন যদি থাকে মানুষকে ছোট করা বড় করা মানুষকে করা, তাহলে কিন্তু সেটা একটা সমাধান হয়। কিন্তু সমাধানের উদ্দেশ্য থাকলে অনেক সমাধান আছে। একটা ভুল হবে বা একটা সমস্যা হবে, সমাধান কিন্তু অনেক, সমাধানের রাস্তা অনেক থাকে। এই যে জাতীয় পর্যায়ে এখন যে কথাবার্তা হচ্ছে, আমাদের দলগুলোর মধ্যে অনেক কথাবার্তা, অনেক বিভেদ সৃষ্টি হচ্ছে। আমরা আসলে দলগত এটা চাই না। আমরা চাই 5ই আগস্টের পরে যে উদ্দেশ্যে এই জুলাই আগস্ট বিপ্লব হয়েছে সেটার মূল স্পিরিটটা বাস্তবায়ন করতে চাই। দেশে যাতে কোনোদিন ফ্যাসিবাদ না আসে সেটা আমরাই চাই। যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার কিন্তু আমরাই প্রথমে 27 দফা 31 দফা দিয়ে এই সংস্কারগুলো আমরাই মানুষের সামনে বলেছি। জুলাই আগস্ট হওয়ার আগেই বলেছি আমরাই বলেছি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া দরকার নেই। আমরাই বলেছি যে এখানে নিম্ন কক্ষের পরে একটা গার্ডিয়ান, একটা উচ্চ কক্ষ থাকা দরকার। আমরাই বলেছি যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ব্যালেন্স দরকার। আমরাই বলেছি যে একটা স্বচ্ছ সঠিক নির্বাচন কমিশন থাকা দরকার, যেখানে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। আমরাই বলেছি যে বিচার ব্যবস্থাকে 100% সেপারেট করা দরকার, যাতে কেউ এখানে কোনো প্রভাব বিস্তার করতে না পারে। এগুলো আমরাই বলেছি। সেগুলো নিয়ে আসলে এত বিতর্ক করা, আর জনগণের মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ দেওয়া দরকার। সবাই এসে এখন জনগণ খুঁজতেছে, এবার জনগণের মতামত নেন, একটা স্বচ্ছ সুষ্ঠু ইলেকশনটা করেন। এই 17 বছর তো একটা সুষ্ঠু সুন্দর ইলেকশনের জন্যই আমরা আন্দোলন করছি সবাই। সেই ইলেকশনটা নিয়ে এত কথাবার্তা কেন? ইলেকশনের আগেই যদি সব আপনি এই যাচাই বাছাই করে সংস্কার করতে পারেন, তাহলে ইলেকশনের দরকারটা কি? তাহলে জনগণের মতামত নেওয়ার দরকারটা কি? জনগণের যদি ম্যান্ডেট বলেন, জনগণের ম্যান্ডেট আছে ওই 31 দফার উপরেই। কারণ ওই 31 দফাকে বেস করেই কিন্তু জনগণ 7 জানুয়ারি নির্বাচনে যায় না। গণঅভ্যুত্থান হয়েছে ঠিক, আমরা সবাই সেখানে ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে ওই 31 দফা ওই 17 বছরের আন্দোলনের উপর বেস করে। তাছাড়া কিন্তু একদিনে গণঅভ্যুত্থান হতে পারে না, এটা হয় নাই কখনো, সারা পৃথিবীর ইতিহাসে এটা কখনোই হয়নি। এই জন্য আমরা বলতে চাই, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতার সাথে জুলাই আগস্টের মূল স্পিরিট আমরা বাস্তবায়ন করতে চাই। এদেশে কোনোদিন যাতে আর কোনো স্বৈরাচার আবির্ভূত হতে না পারে, আমরা সেই ব্যবস্থা চাই। কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে করতে চাই। আমরা একা একা সবকিছু করে ফেলবো, আমরা নতুন দল গঠন করে দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তায় নিয়ে নির্বাচন করবে, এটা আসলে হয় না, এটা হতে পারে না কখনো, জনগণ কখনো মানবে না। তাই আপনাদেরকে সহযোগিতা চাই। আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা সমাজের বিবেক, আমরা একটা কথা বললে 100, 300, 500 মানুষ শোনে, কিন্তু আপনারা একটা কথা বললে লক্ষ লক্ষ মানুষ শোনে, সেখানে থেকে যায়। এই জন্য আপনারা আশা করি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমাদের ভুল ত্রুটি থাকলে সেটা আমাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দেবেন, সংশোধন করবেন। এবং আমরা আজকে যেটা বলছি, যে অভিযোগ বাক্স আপনাদেরকে নিয়ে আমরা উদ্বোধন করতে চাই, আমরা চাই প্রতি সপ্তাহে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সেটা আমরা ওপেন করব। সেটাতে যে ধরনের অভিযোগ আসে, সেটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, আমরা সেটা সুন্দর সমাধান করে এই কুষ্টিয়াকে আমরা একটা সুন্দর স্বচ্ছ সমাজ গঠন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার একটাই বলবো, আমি গণমাধ্যম কর্মী না, আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, যেটা যুবদল থেকে শুরু করে একাধিকবার। আমি বিএনপি করে সোচ্চার ভাবে এটা জানান না না, ওটা আমার বক্তব্যটা শুনলে আপনি না না, আমি না বললেও কোনো বিষয় হ্যাঁ, বিএনপি না করলেও কোনো বক্তব্য। উনি যুব দলের দায়িত্ব পালন করেছে, বিএনপির এই ওয়ার্ডের দীর্ঘ সময় প্রেসিডেন্ট ছিল। কিন্তু আমার কোথাও না কোথাও একটু লাগে, আমি এখন আমি দিতে আছি, কর্মী হিসাবে আছি, কোনো কথা বললে সেটা আমি শুনি, যদি সেটা প্রমাণিত হয় যে ঘটনা ঘটছে আমার বন্ধ না। আমি ভাইয়ের একটা কথা উত্তরে আমার প্রশ্ন, যে আপনি আপনার বক্তব্যে বলছেন যে বিএনপির কোনো কর্মী যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকে, কিন্তু সর্বোচ্চ নেতা হিসাবে জেলার আপনার দায়িত্ব পালন, আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, তাহলে নেপথ্যে একটা প্রশ্ন ঘুরে ফিরে বেড়ায়। আমি গণমাধ্যম কর্মী হিসাবে আমার কানে আসে, আমি শুনি, বুঝি, আমার তথ্য লাগে। আপনি দায়িত্বটা কিন্তু আপনার রয়েছে, ওকে ডেকে যদি যথাযথভাবে বিচার করে তার শাস্তি যেটাই হোক, পরিষ্কার হোক, অন্যান্য বিভিন্ন যে আপনার দলের যে ক্ষমতা আছে সেটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে এই যে বলে এটা ও তো করেছে সর্বোচ্চ প্রান্ত জেলা,
কিছু করিনি, নেপথ্যের চাকরিটা সুযোগ পেয়েছে। না, ঠিক আছে। ঠিক আছে, এটাই স্বাভাবিক। আপনি একবার উত্তর দিন, এই বারবার বলতে গেলে আচ্ছা নোট করে রাখি এটা। মানে আমার বক্তব্য যে আপনি দায়িত্ব নিয়ে হচ্ছে তাদের বিচারটা করবেন। মানে মানুষ যখন তৃণমূলে প্রতিকার না পায় তখন ধারণা জন্মায় যে এদের শক্তির উৎস এই পর্যন্ত। ঠিক আছে, এটাই স্বাভাবিক। এটা তো মানসিক। ধন্যবাদ। আমি প্রথমেই কুষ্টিয়া জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিকে ধন্যবাদ দিতে চাই যে তারা এ ধরনের একটি সৎ সাহস দেখিয়েছেন, গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছে। তার মানে তাদের বুকে সেই বলটুকু আছে। আমি মনে করি যে তারা এই যে অভিযোগগুলো আসছে তার সাথে বিন্দু মাত্র জড়িত না। আমি সত্য এক উদাহরণ দিয়ে শুরু করি। যদি আমার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা বিএনপি সেক্রেটারি মনে হয় শরীফ সাহেব, সারা জেলায় চাঁদাবাজিতে অস্থির। কুতুব ভাইয়ের কাছে একটা অভিযোগ আছে আমার জানা মতে, তিনি ফোন দিয়েছিলেন, তারপরও সেটা শুনেন নাই। আমি জাকির ভাইকে দিয়ে ফোন দিয়েছিলাম আরেকটা বিষয় নিয়ে, যে সেই অবস্থাটা অন্তত কুষ্টিয়ায় নেই, এইটুকু বলতে পারি। তবে যে কথাটি আসছে, আপনি যদি 16 বছর যদি ফ্যাসিড করি বা বৈরাচার করি, তারা যে শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, যদি ধরেই করেছে, কিন্তু 1 বছরে তারা তো 16 বছরের দুর্নাম করায়নি, আপনারা 1 বছরে থাকতে অন্তত কোনো বিএনপি নেতা আমার মনে হয় 2-1 লক্ষ টাকাও ইনকাম করতে পারে এই 1 বছরে, কিন্তু দুর্নাম কিন্তু তাদের থেকে বেশি ছড়াই গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে জাকির ভাই যে কথাটি আজকে আসলো, যে যদি বালু মহলের কথা, যে বালু মহলে আপনার দলের নেতা কর্মী জড়িত না, ঠিক আছে নেতা কর্মী জড়িত, কিন্তু যারা বলছে আপনি করবেন তার পিছনে কোনো না কোনো বিএনপির নেতা আছে, কোনো না কোনো বিএনপির নেতা আছে। তা না হলে কিন্তু ওদের এত সাহস হয় নাই বালু তুলতে যাওয়া। ইজারার কথা বলছে, ইজারা কিন্তু কুষ্টিয়াতে 2 থেকে 3 টাকাতে, বাদ বাকি প্রত্যেকটাই অবৈধভাবে চলছে। 2 থেকে 3 টাকাতে বাকিকে ইজারা দিয়েছে, তাছাড়া কোনো ইজারা নেই। টেম্পু স্ট্যান্ডের কথা বললেন, টেম্পু স্ট্যান্ডে যে সমিতির কথা বলছে যে তারা করে, আপনি জাকির ভাইয়ের ওই পোস্টটা আমি দেখেছিলাম। নেগেটিভ কথা বললে করা যায়, কিন্তু আমি আজকে এখানে দাঁড়াই বলে গেলাম যে সমিতির কথা বলছেন যে তারা ওই টেম্পু স্ট্যান্ডের শ্রমিক বা ড্রাইভার, তাদের জন্যই ওই সমিতি করা। তাদের সমিতিতে 1 টাকা আছে কিনা দেখেন, প্রতিদিন ভাগ করে দেয়। ওখানেও যান, তার পিছনে কিন্তু কোনো না কোনো বিএনপি নেতার সম্পৃক্ততা আছে, কোনো না কোনো বিএনপি নেতা আছে। কিন্তু যদি তাই না থাকে, আপনার 5 তারিখের আগে এক গ্রুপ করবো, এখন কেন আর একটা করবো? যদি তাই না থাকে, সমর্থন না থাকে, আমি যদি বলি সেদিনকে যে এনএস রোডে যে চাঁদাবাজির বিষয়টা উঠলো, রথের মেলা, কেউ বিএনপি করে না, কিন্তু নেপথ্যে খোঁজেন কোনো না কোনো বিএনপি নেতা কিন্তু ওদেরকে সাপোর্ট দিচ্ছে। তার মানে কি? আপনি এই যে কুমারখালীর একটা উদাহরণ দিই, একটা দোকান কৃষক দল দখল করে আছে, ওখানে কি সমস্যা? জমি নিয়ে 2 জনের গন্ডগোল, এক পক্ষ ওই কৃষক দলের নেতাদের তুলে দিয়েছে। তার মানে কি? আমরা বুঝছি তো এটা দখল না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বলছে যে ওটা দখল করছে। এখানে সাধারণ আমাকে বোঝাতে পারবেন, আপনি সাধারণ মানুষকে কিন্তু বোঝাতে পারবেন যে ওটা দখল না, তারা বলছে যে ওটা দখল করছে। আসলে যে কোনো ভাবে পিছনে গেলে কিন্তু ওই কোনো না কোনো বিএনপি নেতার নাম চলে আসবে। আমি আজকের এই ফোরাম থেকে আপনাদের অনুরোধ করবো, আমাদের নিয়ে বসার আগে আপনাদের উচিত, আপনারা কিন্তু সবই জানেন, আপনাদের সব নখদর্প সবাই না, কিন্তু হয়তো 4 থেকে 5 জন শহরে আছে, 4 থেকে 5 জন 11 ইউনিয়নের কিন্তু এসব অপকর্ম করছে, এটা কিন্তু আপনাদের নলেজও আছে, নাম বলি না, সবই জানেন আপনারা। আপনাদের উচিত ছিল তাদের নিয়ে আগে বসা। আপনার একটা দলীয় নির্দেশনা আসছে যেটা আমাদের দিয়েছেন, তাদেরকে বোঝানো উচিত যারা এই অপকর্ম করে বেড়াচ্ছে, যে এর ব্যতিক্রম হলে কিন্তু আমরা মানে কোনো রকম সুযোগ থাকবে না অ্যাকশন নিয়ে আবার ছাড়া। এই জিনিসটা আপনাদের আগে তাদের নিয়ে বসে আমার মনে হয় বোঝানো উচিত। আর দেখেন উপজেলায় আমি কিন্তু বারবার বলছি, যদি কোকসার কথা বলি, আপনাদের সেক্রেটারি মনে হয় আলাউদ্দিন সাহেব আহ্বায়ক, তার সাথে রাজন নামের যে ছেলে সারা কোকসা দলাই দিচ্ছে, আমি কিন্তু বারবার, অথচ আপনারা কিছুই করতে পারছেন না। আপনি দৌলতপুরে যান, এখন নেতার ছেলের কারণে সারা দৌলতপুর অস্থির। এরকম মিরপুর আছে, বেড়ামার বেশি লোক থাকো, 2টি কয়েক লোকের বিএনপির নামে এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। তা আমি আজ অনুরোধ করবো যে আপনারা যারা এই যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের নিয়ে বসেন, এই যে আমাদের নিয়ে যেমন বসতেন ওদের নিয়ে বসে আপনাদের দলীয় নির্দেশনাটা তাদেরকে কঠোরভাবে জানিয়ে দেন, এবং এর ব্যতিক্রম হলে 2-1টা অ্যাকশন নেন, দেখেন এমনি ঠান্ডা হয়ে যাবে। আর পরিশেষে আপনারা যে বক্স স্থাপন করছেন, আমি অনুরোধ আমার থাকবে, আমি বিশ্বাস করি হবে এর যেন কার্যকারিতা থাকে। প্রতি সপ্তাহে আপনারাই আসলেন, শুনলেন, আমরা বসে এটা বাস্তবায়ন দেখতে চাই। মোট কথা পরিশেষে আপনাদের
সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ। আমি একটু কথা বলি। এই অফিসের বক্সটা শুধু কি এখানেই নাকি আপনি এক থেকে বসানোর চিন্তা ভাবনা আছে আপনাদের? আর রিপন ভাইয়ের সাথে কথা সাথে আমি একটু মেলাই, যেমন এই যে বিএনপি নাম যে চাঁদাবাজিগুলো হয় কিংবা হচ্ছে এর সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু এর যে নাই এবং এর যে ভবিষ্যৎ যেটাকে বলে আমরা এবং দৌড় যেটা সেটা কিন্তু অনেক বেশি। এবং রিপন ভাই যেটা বলতে আসলে এটাও আমি যোগ করতে চাচ্ছি যে আপনি মোটামুটি এই ধরনের অপকর্ম কিন্তু আপনি 10 থেকে 12 পাবেন না, 10 জনের উপরে কোনোভাবে হবে না, কিন্তু এই 10 জনের দায়িত্ব করে আমাদের নিতে হচ্ছে। এই বিষয়টা আমরা দেবেন আমি মনে করি। আর এই অভিযোগ যে বক্সটা আর কোথাও বসাবেন কিনা এবং এইটার অভিযোগ দেওয়ার পরে এটা যাচাই বাছাই এবং তদন্ত এটার প্রক্রিয়াটা কি এটা আমাদের কিন্তু জানাবেন। ধন্যবাদ সকলকে। আর কেউ প্রশ্ন করলে আমার সবচেয়ে ভালো লাগার দৃশ্য হচ্ছে যে গাছ লাগানো মজুমপুর গেট থেকে বর্তমানে। তো এই গাছ লাগানোর প্রোগ্রামে আপনার সঙ্গে নিয়মিত একজন সাদা গেঞ্জি পরা একটা লোককে আমরা দেখি, সে চাল ফল মানে এবং বলা হয় যে কুষ্টিয়াতে চালের দাম বাড়ানোতে তারই সবচেয়ে বেশি বড় ভূমিকা। তো উনি কি আপনার সঙ্গে আগেও চলতো কিনা নাকি 5 আগস্টের পরে যে হয়েছে আমি জানি না, এই ব্যাপারটা আমি ওপেন বললাম, এটা যদি একটু দেখেন ভালো হয়। আর অভিযোগ বক্স বসাচ্ছেন, আমরা কিন্তু আপনার ফেসবুক পোস্ট ফলো করি নিয়মিত, সেই জায়গাতে অনেক অভিযোগ অটোমেটিক্যালি আসে। সেসব অভিযোগ আপনি বলছেন যে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, একটি স্পেসিফিক নামও মনে হয় আমি দেখছি, সেসবগুলোতে ব্যবস্থা নিলেও কিন্তু কার্যকরী ব্যবস্থা অনেক ক্ষেত্রে নেওয়া যায়, সেটা বরঞ্চ অনেক বেশি দৃশ্যমানও হয় ফেসবুকে অভিযোগের এগেনস্টে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মিডিয়া কর্মীদের পক্ষ থেকে একটা এক্সকিউজ, যেটা যে আমরা কিন্তু অনেক সময় নিউজ করতে বাধ্য হই, যেমন কেউ যদি আপনাদের বিরুদ্ধে ভর্তুরির অভিযোগ করে আমরা নিউজ করে আপনার বক্তব্য দিই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা হয়তো একপাক্ষিকভাবে বলা যায়, আরেক পক্ষের বক্তব্য আসে না। এখন দলীয়ভাবে আপনারা দায় দিতে পারেন, মানে বলতে পারেন যে আমরা আমার কর্মীর খারাপ কাজে দায় নিব না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হচ্ছে বা লেখা হচ্ছে তার দায়ী আমরা গণমাধ্যম কর্মী হিসেবে নিচ্ছি বা প্রতিনিধিত্ব নিতে হচ্ছে, এই জায়গাগুলো একটু দেখলে ভালো হয়। ধন্যবাদ। আমাদের দলের 2-1 নেতাকর্মী হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অনৈতিক কাজের সাথে জড়িত আছে বলে অভিযোগ দেওয়া হচ্ছে। আচ্ছা, এইগুলো আমরা যেটা মনে করি যে এটার বিষয়টা দেখেন, এদের দায়িত্বটা কোন পর্যায়ে বা কোন পর্যায়ের দায়িত্বশীল। এখানে আমি যেটা বলতে চাই যে আমরা কেন বলছি ব্যক্তির দায়, ব্যক্তির গ্র্যাভিটি গুরুত্ব কতটুকু দলে সেটা আমরা একটু জাস্টিফাই করি। এখানে দেখেন, আমরা এখানে একটা জেলা কমিটি আছে, জেলার আহ্বায়ক সদস্য সচিব একটা কমিটি আছে, থানার একটা কমিটি আছে, আমার পৌরসভার একটা আছে। এখন সাধারণ একজন কর্মী যদি তার ব্যক্তিগত লেভেলে সে কোনো এক জায়গায় একটা দখলবাজি করে বা কোনো এক জায়গায় চাঁদাবাজি করে বা কোনো জায়গায় বালির ঘাটে কোনো কিছু যদি করে, আমরা যদি সেই বিষয়টা আমাদের নলেজে যদি না আসে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। দলীয়ভাবে দলকে আপনি তখনই ব্লেম করবেন যে দলের একজন সভাপতি, সেক্রেটারি, আহ্বায়ক সদস্য সচিব বা যে কোনো গুরুত্বপূর্ণ লোক, তার প্রভাব, ওই পদের প্রভাব বিস্তার করে সে একটা কাজ করছে, সে টেম্পু স্ট্যান্ড দখল করেছে, অথবা সে বালিমহল দখল করেছে, অথবা হাটবাজার দখল করেছে। কারণ কিছু করতে তো তার দলের একটা প্রভাব লাগবে, শক্তি লাগবে, সেই শক্তিটা দলের শক্তিটা দিয়ে সে করছে কিনা, তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি বলতে পারবো যে দল এর সাথে জড়িত। কিন্তু যদি আপনি যদি মনে করেন যে সে একসময় ছাত্রদল করতো, এখন কিন্তু পোস্ট পজিশন নাই, অথবা একসময় যুবদল করতো, পোস্ট পজিশন নাই, সে টেম্পু স্ট্যান্ডের সাথে কোনোভাবে হয়তো সে তার নামটা আসতেছে, তখন যদি আপনারা এই দায়টা সম্পূর্ণভাবে দলের উপর চালান বা চাপান, তাহলে কোনো জিনিসটা একটু আমার মনে হয় একটু অমানবিক হয়। দলের ইয়ে হবে তখন যখন আমি দখল করব, আমি যে বালিমহল দখল করবো, অথবা কুতুব সাহেব যে দখল করবে, অথবা আমার আরেকজন শহরের আহ্বায়ক যে বালিমহল দখল করবে, তখন আপনি বলবেন যে দল দখল করতেছে। কিন্তু একজন কর্মী সে যুবদল করছে কোনো এক সময়, অথবা বিএনপি করছে কোনো এক সময়, এখন পোস্ট পজিশন নাই, ব্যক্তিগতভাবে এর থেকে এটাকে ব্যক্তিগত ছাড়া আমরা কি বলতে পারি। আর তারপরে আমরা বলছি যদি এরকম স্পেসিফিক কিছু থাকে যে বিএনপির অমুক লোক করছে, আপনারা হয়তো 2-1 বলেছেন, আমাদের 2-1 নাম আছে, আমরা অবশ্যই বলছি আমরা সেই লেভেলেও আমরা কাজ করতে চাই, সেই লেভেলেও আমরা সতর্কতা দিতে চাই, প্রয়োজনে তাকে আমরা ব্যবস্থা নিব। কিন্তু ওই দায়টাকে আমরা 100% দলীয় হিসেবে নিতে চাচ্ছি না। দলেরটা আমি নিব তখন যখন আমি করব, আমি দলের দায়িত্বশীল, আমাদের আহ্বায়ক দায়িত্বশীল, শহরের যে আহ্বায়ক আছে, সদস্য সচিব আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, ছাত্র দলের সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা যদি কিছু করে সেটা আপনি 100% দলকে দিবেন, সেই দায় আমরা নিব। কিন্তু কে কখন কি করেছে
তার কোনো রেকর্ড নাই, হয়তো এখন থেকে 20 বছর আগে সে বিএনপির সাথে ছিল। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বিষয়গুলো পারিবারিক অথবা এলাকা ভিত্তিক অথবা গোষ্ঠীগত। জমি জায়গার ক্ষেত্রে যেটা বলছেন, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কাগজপত্র নিয়ে সমস্যা আছে। একজন তার জমি, তার নিজের জমি হয়তো 5 বছর আগে একজন দখল করেছিল, সে এখন ওই জমির উপরে যেতে চায়, এখন ওই অন্যজন বলছে যে ভাই সেই জমির উপরে আসতেছে, কারণ সে বিএনপি করে। দেখা যাচ্ছে যে খোঁজখবর নিয়েছি আমরা, এই জমিটা তারই ছিল, এই জমিটা তার বেদখল হয়ে গিয়েছিল ফ্যাসিস্ট আমলে, এখন সে জমির উপর যাইতে চায়, কিন্তু এখন দোষ দেওয়া হচ্ছে বিএনপি। এই সমস্ত লেভেল। তারপরেও আমরা বলতে চাই, বিএনপির নাম ব্যবহার করে, ক্ষমতা শক্তি ব্যবহার করে কেউ যদি কোনো কিছু করতে চায়, আমরা সেটাকে বাধা দিব। আপনাদের কাছে থাকলে বলেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা নিজের জমিও যদি কারো দখল হয়ে থাকে, এখন যদি সে পুনর্দখল করতে চায়, কোর্ট ছাড়া বা সরাসরি কোনো বডি ছাড়া, প্রশাসনিক বডি ছাড়া ব্যক্তিগতভাবে দলীয় পরিচয় দখল করুক, এটাও আমরা চাই না। আমি নিজের কথা বলতে পারি, আমি যে ব্যবসা বাণিজ্য করি, আমার প্রায় 70 কোটি টাকা মানুষের কাছে পাওনা আছে। এই ফ্যাসিস্ট আমলে অনেকে আমাকে টাকা দেয় নাই, এখন পর্যন্ত আমি কারো কাছে চাই না। কারণ এখন গেলে মনে করবে যে দলের প্রভাব বিস্তার করতেছে, এখন গেলে মনে করবে যে দলের শক্তি ব্যবহার করে আমি এই টাকাটা উদ্ধারের চেষ্টা করছি। আমি চাইনি, এখন পর্যন্ত চাইনি। অনেক বড় বড় ব্যবসায়ী আছে, নাম বলতে পারি, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি যে স্টিল বিল্ডিং এর কাজ করি, সেই স্টিল বিল্ডিং এর আমাকে বিল্ডিং করেছি, এই 7-8 বছর আমার টাকা দেয় না, কিন্তু আমি এখন পর্যন্ত চাইতে চাই না। বললাম তো, গেলে হয়তো বলবে যে এখন বিএনপির ভালো সময়, উনি জেলা বিএনপির সদস্য সচিব, ওনার ক্ষমতা দিয়ে টাকা দিতে আসছে। একদম কসম করে বলছে, আমি যাই নাই। আপনারা জানেন এখন ঢাকাই কম যায়, আমি এখনো চাই। বলি ঠিক আছে ভাই, তোর ইচ্ছে হলে দিস, না হলে না দিস, কারণ এখন হইলে দলের বিভিন্ন জায়গায় আমাদের দিয়ে নিউজ করবে। এই জন্য বলছি, ব্যক্তির দায়িত্ব ওই পর্যন্ত রাখি আমরা। দল যদি এর সাথে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে বলেন, আমাদের কোন দায়িত্বশীল ব্যক্তি যদি থাকে বলেন, আমরা সেটা ব্যবস্থা করি। তারপরেও বলছি, ব্যক্তিগতভাবে যেটা করছে সেটাও আমরা ডিসকাস করি, সেটাও পছন্দ করি, কারণ সে যেহেতু একসময় দল করতো অথবা ব্যক্তিগতভাবে দলের সাথে ছিল, ওই দায়িত্ব থেকেও আমরা দলকে নিষ্কৃতি দিতে চাই এবং ওই দায়িত্ব থেকেও আমরা তার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে চাই। 16 বছরের দুর্নাম যেটা বলছেন যে আমরা 1 বছরে করেছি, আপনি দেখেন এই যে বালিরঘাট টেম্পো স্ট্যান্ডের ব্যাপারে, ওই যে কেউ হয়তো দূরবর্তী কোনো কানেকশন আছে। আমি যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সমিতি আছে অথবা তাদের অ্যাসোসিয়েশন, তারা বলে এটা নিয়েও স্পেসিফিক করেন, আমরা আপনাদের সাথে কাজ করব। কোন কোন টেম্পো স্ট্যান্ডে আসে বলেন, আমরা প্রয়োজনে একটা আপনাদের একটা ইয়ে করেন, কোন একটা কমিটি করেন 2-3 সদস্য বিশিষ্ট, আমরাও একটা বিয়ে করে দিয়ে আমরা স্পেসিফিক আইডেন্টিফাই করি, সেখানে আমরা ব্যক্তিগতভাবে যাই, যে আমরা এটা নির্মূল করি। আমরা এই দায় আমরা নিতে চাই না, কারণ এর থেকে, এই টাকা থেকে তো আমার পকেটে টাকা আসে না, এই টাকা থেকে দলের পকেটে টাকা আসে না, তাহলে ওই দায় আমরা কেন নিব? আমি তো বেনিফিটেড না এর জন্য, দল তো বেনিফিটেড না। এই জন্য বলছি, এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আপনারা আইডেন্টিফাই করেন, আমরা আপনাদের সাথে কাজ করব। কোন কোন টেম্পো স্ট্যান্ড আছে, কোন কোন বাস স্ট্যান্ড আছে। একটা জিনিস বলি, একটা জিনিস আপনি বলছেন যে আপনারা আমরা বলি নাই, আমরা বলছি আপনাদের ভালোর জন্য, যে নাম কিন্তু আপনার হচ্ছে না, নাম প্রেসিডেন্টের হচ্ছে, নাম হচ্ছে বিএনপি চাঁদাবাজি। রাইট, বিএনপির নাম তো আসছে, এই জন্য আমি বলছি না, বলতে গিয়ে সাধারণ মানুষ এই জন্য ব্যবস্থা তো নিব, ব্যবস্থার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যেটা বলতে চাচ্ছি, আপনারা আপনাদের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা প্রয়োজনে আপনারা 2-3 সদস্য মিলে একটা কমিটি দেন, আমরা একটা কমিটি করে দিয়ে একসাথে কাজ করি, আমরা স্পেসিফিক আইডেন্টিফাই করে আমরা ব্যবস্থা নিব। অবশ্যই আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এটা কারণ এটা আমরা তো এটা আপনাদের পরিষ্কার যে আমরা দলীয়ভাবে করছি না এবং দলের দায়িত্বশীল ব্যক্তিরা ওর সাথে জড়িত নাই, তাহলে কেন এই দায় আমরা নিব? আমরা অবশ্যই এই দায় নিতে চাই না। আমরা এটা আপনারা আমাদের সহযোগিতা করার ব্যবস্থা নেব। আচ্ছা, খোকসার ব্যাপারে যে ছেলেটার কথা বলেছেন, যেই যার নাম বলেছেন রাজন, এ বিএনপির কেউ ছিল না, বিএনপির কেউ না, এ আওয়ামী লীগের লোক, সে সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ডের লোক এবং থানা পুলিশ। বিএনপি তো একটা রাজনৈতিক দল, সে যদি আমার দলের কর্মী হইতো, সে যদি আমার দলের কোনো সদস্য হইতো, আমরা তাকে ব্যবস্থা নিতে পারতাম। সে তো আমার দলের কেউ না। আমরা থানা পুলিশকে কমপ্লেন করেছি, বরং আমরা কমপ্লেন করলে যে কমপ্লেন করে পর মুহূর্তে তার নামটা প্রকাশ পেয়ে যায়, থানার থেকে তার নামটা বলে দেয়, এবং এর সাথে প্রশাসন সরাসরি এটা ওয়াকেবল। এবং আমরা কি বলবো, জড়িত বললে অনেক শক্ত হয়ে যায় কথাটা, এই জন্য আমি এটা বললাম যে প্রশাসন ওয়াকেবল এর ব্যাপারে। আমরা কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, প্রশাসন বলেছে যে তাকে আমরা ধরতে পারি না, তাকে আমরা জানি ঘটনা, এরকম ঘটনা ঘটছে, ধরতে পারি না। সেই জন্য আমরা মনে করি আপনারা সহযোগিতা করেন, আমরাও সহযোগিতা করবো। এই ধরনের
অপশক্তি সমাজে থাক আমরা চাই না। তবে একটা জিনিস পরিষ্কার করতে চাই, এই রাজন বিএনপির কেউ না, বিএনপির কেউ ছিল না, সে বিএনপির কোনো সদস্যও না। হ্যাঁ, হয়তো এখন বিএনপি যেহেতু একটু সুবিধাজনক, বিএনপি যদিও ক্ষমতায় নাই, কিন্তু বিএনপি আগে সুবিধাজনক অবস্থায় ছিল, এখন একটু সুবিধাজনক আছে। এই জন্য কেউ কেউ বিএনপির শেল্টার নিতে চায়, ইচ্ছায় অনিচ্ছায়। এই জন্য আমাদের যতটুকু ক্ষমতা আছে, আমাদের যে নেতাদের নাম বলেছেন তার সাথে আমরা কথা বলবো, যাতে যদি কোনো আনুকূল্য দিয়ে থাকে যাতে না দেয় সেই ব্যবস্থা করবো। কিন্তু ওই লোক বিএনপির না, সেটা আমরা নিশ্চিত করলাম, এবং আপনারা ব্যবস্থা নেন, চেষ্টা করেন, আমরা আপনাদের সাথে আছে, ওই ব্যবস্থা আমরা নিতে চাই। আচ্ছা, বক্স ওপেনিং এর ব্যাপারে বক্স আমরা প্রেস ক্লাবে আমরা একটা দিলাম। আপনারা যদি মনে করেন আরো জনগুরুত্ব সম্পন্ন কোনো স্থানে দেওয়া দরকার, আমরা রাজি আছি, আমরা দিতে চাই। আমরা এটাকে ইন পাবলিক করতে চাই, মানুষ স্বচ্ছভাবে সঠিকভাবে নিজের অভিযোগটা দিক। আর বক্স ওপেনিং এর ব্যাপারে আমরা চাই প্রতি সপ্তাহে আমরা একদিন ওপেন করব, আমাদের প্রতিনিধি থাকবে, আপনাদের প্রতিনিধি থাকবে, প্রতিনিধিদের উপস্থিতিতে এরকম ওপেন জায়গায় ওটা আমরা খুলে যাচাই বাছাই করে আপনাদের সহযোগিতা নিয়ে, যেটা আমাদের পক্ষে সম্ভব, আমরা যেটা প্রশাসনের সহযোগিতা নেওয়া সম্ভব, সহযোগিতা নিয়ে আমরা ব্যবস্থা নেব। এবং এটা হবে ওপেন, এটা কোনো হাইড অ্যান্ড সিক কিছু হবে না। যার নামে আসুক, যাই আসুক, সেটা যাচাই বাছাই করে ব্যবস্থা নেব। তবে অভিযোগ দেওয়া মানে কিন্তু দোষ না, অভিযোগ দেওয়া মানে কিন্তু দোষ না। আমার নামে একজন অভিযোগ করতে পারে, সেটাকে যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে হবে, তদন্ত করতে হবে। রাইট, তাছাড়া অভিযোগ আসলো ওটাকে তখন কিন্তু পাবলিক করে জিনিসটা ঠিক হবে না। রাইট, তদন্ত করে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। চালকল মালিকে যেটা বলছেন, আমি যেটা বলতে পারি যে আমরা যে গাছ লাগাচ্ছি, এটা আমরা ফেব্রুয়ারি মাস থেকে গাছ লাগাচ্ছি, আর আমরা অগাস্ট মাস থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি। এখানে চালকল মালিকদের যেটা বলছেন যে একজন দুইজন চালকল মালিক কিন্তু চালের দাম বাড়াতে পারে না, আর চালের দাম কিন্তু একজন দুইজন বাড়ায় না। অভিযোগ এটা শোনেন, এটা চালকল এবং চালের দাম মনিটর করা, বাড়ানো কমানো সরকারের স্পেসিফিক একটা বডি আছে। কোনো মালিক বা সমিতি স্পেসিফিক ভাবে একজন চালকল এটা ব্যক্তিগতভাবে বাড়াতে পারে না কেউ। চালের দামের জন্য মনিটরিং একটা টিম আছে, সরকার এটা নিয়ন্ত্রণ করে, সরকারের ভোক্তা অধিকার বলেন না, সেটা বলছি না, আমি ব্যক্তির সাথে তো অবশ্যই না, কিন্তু একজন চালকল, এখানে প্রায় 300 চালকল আছে কুষ্টিয়ায়, কোনো একজন ব্যক্তি ইচ্ছা করলে চাল বাড়াতে পারে না। আর এইটাকে দেখার জন্য, দেখভাল করার জন্য সরকারের একটা স্পেসিফিক বডি আছে, সেখান থেকে মনিটর করা হয়। এবং আমি যেটা জানি যে প্রতি মাসে মিটিংও হয়। আপনারা যদি চান, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই বডিতে অভিযোগ করতে পারি, সেখানে দেখতে পারি, এবং সেখানে আমরা যতটুকু সহযোগিতা করতে পারি। কিন্তু একজন লোক সে ব্যবসা করে, তার ব্যবসায়িক স্বাধীনতাও আছে, সেটাও আপনাকে দেখতে হবে। কিন্তু এমন তো না যে সে বাংলাদেশে না, এই 300 জনের একজন হয়ে কিভাবে সে চালের দাম বাড়ায়, এটা কিন্তু আসলে ওইভাবে মনে হয় না সে গ্রহণযোগ্য। তারপরেও যদি কোনো কথা থাকে আমরা সবাই মিলে কথা বলতে পারি, ওই জন্য ভোক্তা অধিকারে বলেন। আচ্ছা, এই জন্য আমরা আমাদের যারা দল করে, এখানে অনেকেরই আছে, আমাদের আহ্বায়ক সদস্য সচিব অন্যান্য যারা আছে, তারা চালের ব্যবসা করে, মালিক আছে, ব্যবসা বাণিজ্য করবেই, ব্যবসা বাণিজ্য খারাপ কিছু দেখি না। বরং যদি চাঁদাবাজি দখলবাজি করে সেটা বলেন, সেটার জন্য আমরা এগোই, কিন্তু মানুষ ব্যবসা বাণিজ্য করবে এটা আমরা এটা এনকারেজ করি। এবং স্পেসিফিক তার যদি সমস্যা থাকে আমরা আপনারা বলতে পারে, আমরা কথা বলতে পারি। আদান থামেন। আচ্ছা থামেন, এটা আপনারা প্রশ্ন করেছেন, আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি। এই ভাই শোনেন, আপনারা প্রশ্ন করার অধিকার আপনাদের আছে, আমরা আমাদের ব্যাখ্যা যেটা জানা আছে সেটা বলেছি। গ্রহণ করার দায়িত্ব মানুষের, সমাজের, আপনাদের। আচ্ছা, ফেসবুকের ব্যাপারে কথা বলেছেন। ফেসবুকের আমরা যে অভিযোগগুলো আছে সেটা আমি পড়েছি, বেশিরভাগ অভিযোগ দেখেছি এবং যা যা কথা বলেছি। এরপরে দু একজন যেটা আছে সেটা ব্যক্তিগতভাবে আমরা কথা বলছি, এবং মূলত যেটা আপনাদের সহযোগিতা চাই, আপনারা একসাথে কাজ করেন, আমরা একসাথে কাজ করি, আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতেছি। এটা তো মূল ইন্টেনশন, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এটা। এখন আমরা এটা কিভাবে বের করবো আপনারা ফর্মুলেট করেন, পরামর্শ দেন, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। কেউ ধারে কাছে আমার বিবেকে আমি বসে